আমি মেজর ডালিম 50 বছর পরে আবারও বলতেছি, এদের বিরুদ্ধে অতি দ্রুত আন্তর্জাতিক একটি মামলা হতে যাচ্ছে। অতি দ্রুত মানে উনি কোথায় আছে, এখন হবে ইন্টারন্যাশনাল খেলা। ভোটার অধিকার আদায়ের জন্য বিএনপি আবারও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রচার করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার তিনি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বা কারণ অনুসন্ধান করতে গিয়ে সরকারের দুই কমিটি এখন মুখোমুখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি মেজর ডালিম 50 বছর পরে আবারও বলতেছি, মানে এদের বিরুদ্ধে অতি দ্রুত আন্তর্জাতিক একটি মামলা হতে যাচ্ছে। অতি দ্রুত মানে উনি কোথায় আছে। একে তো শেখ মুজিবুর রহমানের আপনার পুরো পরিবারটাকে মানে এত মানে কি বলবো ভাই, পশুর মতো হত্যা করা হয় একটা অরাজকতা সৃষ্টি করে। এবং সেই হত্যাকাণ্ড নিয়ে তিনি কি প্রকাশ্যে আসেন যে আমরা তো ওইভাবে হত্যা করিনি, তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেন। কিন্তু তার বুকে এতটা গুলি কে চালাইছে? এরা চালাইছে, এদের পুরো টিম মেম্বার চালাইছে। কি কাউকে বাঁচতে দিছে? কাউকে বাঁচতে দেয় নাই। বাসার ভিতরে যে গর্ভবতী মহিলারা ছিল এবং আপনার যে ছোট ছোট বাচ্চারা ছিল, তারা কি বুঝে? তারা দুনিয়া সম্পর্কে তো ভালোভাবে বুঝে না। হ্যাঁ, তারা তো আপনার কি বলে, ভালো মন্দটাই তো মনে করেন চিন্তা করে তারা পারে না। ইভেন আপনার কোন খাবার ভালো কোন খাবারটা মন্দ ওই জ্ঞানটা তাদের পর্যন্ত ছিল না। সেই বাচ্চাটাকে পর্যন্ত আপনারা কি হত্যা করছেন ব্রাশ ফায়ার করে। তাহলে আপনাদের কি বিচার হবে না? হবে কি না? বর্তমান আপনারা আওয়ামী লীগ আর বিএনপিকে মানে উপরে ফেলে দিতেছেন, আর নায়ক হিসেবে আপনারা প্রেজেন্ট করলেন জনগণের সামনে কাকে? জামায়াতে ইসলামকে। মানে জামায়াতে ইসলাম নাকি খুবই ভালো, মানে আপনি জামায়াতে ইসলামকে নিয়ে একটা কথা বলেন নাই। মানে স্বাধীনতা যে বিরোধী যে জামায়াতে ইসলাম মানে ডিরেক্ট ভাবে করে গেছে এদের বাপ দাদারা, বা এদের কারণে যে আমাদের লাখো লাখো যে মা বোনেরা যে ইজ্জত হানি হয়েছে, এটা নিয়ে আপনি কোনো কথা বলেন নাই। এটা নিয়ে কি আমি মেজর ডালিম বলছি, আপনি কোনো কথা বলেননি। মানে আপনি টোটালি এই লাইভে আসছেন শুধুমাত্র কি বলে এই অবস্থানে বাংলাদেশে যখন নাকি দেখলো সাংবাদিক ইলিয়াস ভাই যে ভাই অবস্থা তো ভালো না, এখন তো আপনার আওয়ামী লীগকে পুনরায় বিএনপি কি বলে মানে নির্বাচনে আনতে চাচ্ছে, কিংবা সচিবালয়ের মতো একটা জায়গাকে আগুন ধরিয়েও আপনার কোনো কাজ হলো না, তারপরও বিএনপি থেমে নাই। বিএনপি বহু দলে আপনার গণতান্ত্রিককে বিশ্বাস করে বিদায় আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে ফিরাতে চায়। যখন নাকি দেখলেন যে আপনাদের সমস্ত ফর্মুলা আর কাজ হচ্ছে না, একের পর এক আপনাদের মাস্টার মাইন্ড কি ফেল হচ্ছে বা জনগণ বুঝে যাচ্ছে বা ধরে ফেলতেছে, ঠিক তখনই আপনারা আমি মেজর ডালিম 50 বছর পরে বলতেছি আপনারা একে মনে করে নিয়ে আসলেন টকশোতে। মানুষ কি বোঝে না? মানুষ কি বোঝে না? এখন জানেন কি হবে? এখন হবে ইন্টারন্যাশনাল খেলা। এই আমি মেজর ডালিম বলছি, এতদিন তিনি লুকায় ছিল, আমার মতে তিনি ভালোই ছিল, কারণ তার অস্তিত্ব ছিল না, তিনি বেঁচে আছে কিংবা মরে আছে এটাও মানুষ অনেকেই জানতো না। কিন্তু এখন তিনি প্রকাশ্যে আসলেন এবং আপনার বিএনপি আর আওয়ামী লীগকে বড় বড় বাস দিলেন, এবং সেই বাসের যে প্রতিক্রিয়া সেটাও আপনারা পাওয়ার জন্য প্রস্তুত হন। কেমন? কারণ আওয়ামী লীগ আর বিএনপি নাকি দেশ বিরোধিতা ছিল, তারা নাকি দুইটাই নাকি স্বৈরাচার ছিল। শেখ মুজিবুর রহমান নাকি স্বৈরাচার ছিল, আপনার শহীদ জিয়াও নাকি স্বৈরাচার ছিল। মানে তারা নাকি দুজনেই আপনার হাজার হাজার শত শত জানের বিনিময় হত্যা করে নাকি তারা আপনার এই বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ারে বসছে। ভাবতে পারেন আপনি? ভাবতে পারেন আপনি তারা কোন ফর্মুলায় আগাচ্ছে? তাদের মাস্টার প্ল্যানটা কতটা গভীরে কেউ কি ধরতে পারছেন? সচিবালয়ে আগুন দিছে, কাজ হয় নাই, আওয়ামী লীগের নাম দিছে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করার জন্য। আরো কত কি কাহিনী। কোনো কিছুতেই দেখলো যে যখন ব্যর্থ আপনার বিএনপির প্রতিটি বড় বড় নেতা কর্মীরা কথা বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসতে পারে, ঠিক তখন আপনারা কি করলেন? এই আমি ডালিম বলছি একে মনে করেন ধরে নিয়ে আসলেন। একে মনে করেন ধরে নিয়ে আসলেন। তিনি যদি অরিজিনালি মুক্তিযোদ্ধা হয়েই থাকতো, তিনি তার হাতও দেখাইছে যে তিনি হাতে গুলি খাইছে, তাহলে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে তিনি জামায়াতকে নিয়ে কেন কোনো কথা বললেন না? কেন বললেন না? জামায়াত যে পরিমাণ মুক্তিযোদ্ধাদের আপনার গুমর ফাঁস করছে, পাকিস্তানিদের হানাদার বাহিনীদেরকে আপনার তাদের সাথে, এগুলা কেন ফাঁস করলেন না? তিনি যদি অরিজিনালি মুক্তিযোদ্ধা হয়েই থাকেন না কেন, তাহলে তার তো এই বিষয়ে কথা বলা উচিত ছিল সবার আগে। তিনি আওয়ামী লীগ আর বিএনপিরও আগে তার উচিত ছিল জামায়াতকে দিয়ে কথা বলার।
তারা যে দেশ বিরোধিতা কিংবা স্বাধীনতা যে কতটা ভয়ঙ্কর রূপে বিরোধিতা ছিল, বা এদের কারণে যে বাংলাদেশের লাখো লাখো মা বোনেরা যে তাদের ইজ্জত যৌবন সব হারাইছে, মেজর ডালিমকে এই বিষয়ে সবার আগে কথা বলা উচিত ছিল। এখন সন্দেহ হচ্ছে যে অরিজিনালি তিনি কি আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, অরিজিনালি কি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, নাকি আপনার পাকিস্তানিদের কোনো একটা ছিলেন। প্রশ্ন থেকেই যায়, কি প্রশ্ন থেকেই যায়, যেখানে শহীদ জিয়া নাকি হাজার হাজার জানের বিনিময় নাকি আপনার প্রেসিডেন্ট হয়, এবং শহীদ জিয়া নাকি বাংলা পর্যন্ত লিখতে পারতেন না, এবং শহীদ জিয়া নাকি যা ছিল সবই নাকি মানুষ দেখানো, এবং শেখ মুজিবুর রহমান নাকি আপনার ছিল মানে দেশ বিরোধী এইটা সেটা। তাহলে দেশের নায়ক কে ছিল? জামায়াত। তাই তো বোঝাতে চাচ্ছেন আপনারা, মানে দেশকে ভালোবাসে কারা? জামায়াত। মানে আপনারা জামায়াতের অনুসারী কিংবা জামায়াতের হয়ে কথা বলতেছে। মানে জামায়াতের আমির কিন্তু একটা কথা কিন্তু বলে যে দেশকে ভালোবাসি কারা? আমরা আর হচ্ছে সেনাবাহিনীরা। আর দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কারা? কারা? আওয়ামী লীগ আর বিএনপি। মানে ভাবতে পারেন যে দুইটা দল ধরে নাকি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সেই দুইটা দলই বর্তমান হয়ে গেল বাংলাদেশের কি কাল আর বাংলাদেশের দেশ বিরোধিতা। আর যারা নাকি 1971 সালে আপনার পাকিস্তানিদের হানাদার বাহিনীদের সামনে আমাদের মা বোনদের মনে করেন ঠেলে দিছে বা ধরে ধরে দিয়ে আসছে, তাদের ইজ্জত যৌবন সবকিছু কেড়ে নিছে, এরাই হয়ে গেল বর্তমান দেশের নায়ক। ভাবতে পারেন আপনি? ভাবতে পারেন আমাদের বাংলাদেশে নিজেদের ভিতরে 71-এর হাতিয়ার, সরি নিজেদের ভিতরে না, মানে সেই আপনার পাক বাহিনীদের আপনার এগেনস্টে বাংলাদেশের আরেকটি 71-এর হাতিয়ার উঠতে যাচ্ছে অতি দ্রুত। সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বা কারণ অনুসন্ধান করতে গিয়ে সরকারের দুই কমিটি এখন মুখোমুখি। কেন সরকারের উচ্চ পর্যায়ের যে গঠিত তদন্ত কমিটি এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল ডিপার্টমেন্টের যারা অনুসন্ধানের কাজ করছে তাদের মধ্যে কেন পরস্পর বিরোধিতা? রহস্য আরও ঘনীভূত হচ্ছে, ধোঁয়াশার জাল আরও বিস্তৃত হচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, এর আগে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটি যদি প্রশ্নবিদ্ধ হয়েই থাকে, তাহলে বিশেষ কাউকে সেভ করার জন্যই কি এক ধরনের প্রচেষ্টা চলছে, অথবা ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার জন্যই কি বিশেষ মহল কাজ করছে? আমরা জানি যে মূল যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তারা একটি প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা, এবং অনেক প্রশ্নই এখনও পর্যন্ত অজানা। স্পর্শকাতর ভবনের করিডোরে কীভাবে সাদা পাউডার পাওয়া গেল? ক্লাবসেবল গেট থাকার পরেও ষষ্ঠ তলায় একটি কুকুর কিভাবে প্রবেশ করলো এবং সেটি কিভাবে আগুনে পুড়ে মারা গেল? এই প্রশ্নগুলো আমি এর আগেই আপনাদের সামনে উত্থাপন করেছি, এবং সেই বিষয়গুলো এখন বিশ্লেষকদের মুখে মুখে ছড়াচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটি বলছে তা হচ্ছে, যেই স্থানে বৈদ্যুতিক ত্রুটির কথা বলা হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি যেই স্থানে কথা বলেছিল অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে, তারা বলছে সেখানে ছিল টেলিফোনের তার, আর টেলিফোনের তার থেকে বৈদ্যুতিক স্পার্ক হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই।